আমেরিকান সাহিত্যে এমন কিছু বই আছে যা সত্যি সময়ের গণ্ডি পেরিয়ে যায়। ন্যাথানিয়েল হথর্নের দ্য স্কারলেট লেটার ঠিক তেমনই একটা উপন্যাস। তো আজ আমরা ডুব দেব এই কালজয়ী গল্পের গভীরে। চলুন পাপ, পুণ্য আর প্রতিশোধের এক জটিল জালের ভেতরে ঢোকা যাক। ভাবুন তো, সময়টা ১৭ শতকের বস্টন। ভীষণ কড়া, ধর্মভীরু একটা সমাজ, যেখানে মানুষের ব্যক্তিগত পাপ আর প্রকাশ্য লজ্জা দুটো প্রায় একই জিনিস। আর এই সমাজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একজন নারী, যার বুকের ওপর জ্বলজ্বল করছে একটা অক্ষর। কিন্তু প্রশ্নটা হলো, কি এমন অপরাধ করেছিল এই নারী? উত্তরটা আসলে লুকিয়ে আছে একটা মাত্র অক্ষরে, যা খুব সুন্দর করে লাল সুতোয় বোনা, এ। কিন্তু কিভাবে এই একটা অক্ষর একটা আস্ত জীবনের গল্প বলতে পারে? কিভাবে এটাই হয়ে ওঠে লজ্জা, শক্তি আর শেষে গিয়ে মুক্তির প্রতীক? চলুন সেই রহস্যটাই আজ খোলাসা করা যাক। তো এই গল্পের একদম কেন্দ্রে আছেন হেস্টার প্রেন। সমাজের চোখে সে একজন পাপী, যাকে তার ভুলের জন্য সবার সামনে একটা মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর তার শাস্তি, এমন এক শাস্তি যা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। হেস্টারের অপরাধ হল ব্যভিচার, আর তার শাস্তি হিসেবে তাকে সারা জীবন বুকে একটা লাল এ অক্ষর পরে ঘুরতে হবে, তার পাপের এক জীবন্ত চিহ্ন হিসেবে। কিন্তু ভাবুন তো, এত অপমান, এত কিছুর পরেও সে কিন্তু একদম পাথরের মতো চুপ। কিছুতেই তার প্রেমিকের পরিচয় সে প্রকাশ করে না। এই যে নীরব প্রতিরোধ, এটাই তার চরিত্রের আসল শক্তি। হেস্টারের পাপ তো সবার সামনে, কিন্তু মজার ব্যাপার হলো তার জীবনের সাথে জড়িয়ে থাকা পুরুষদের গল্পটা কিন্তু পুরোটাই গোপনীয়তায় মোড়া। তাদের প্রত্যেকের জীবনে লুকিয়ে আছে একটা করে গভীর রাজ। তো কারা এই পুরুষ? একদিকে আছেন শহরের সবচেয়ে সম্মানিত ধর্মযাজক রেভারেন্ড আর্থার ডিমস্টেল, যিনি কিনা গোপনে হেস্টারের প্রেমিক আর তাদের সন্তানের বাবা। আর অন্যদিকে রজার চিলিংবর্থ, এক রহস্যময় ডাক্তার, যিনি আসলে হেস্টারেরই বহু বছর আগে হারিয়ে যাওয়া স্বামী। আর সে ফিরে এসেছে শুধুমাত্র প্রতিশোধের আগুনে জ্বলতে। আর্থার ডিমসডেলের ভেতরের লড়াইটা ছিল ভয়ঙ্কর। বাইরে তিনি একজন সাধু, যার কথা সবাই ঈশ্বরের বাণী বলে মনে করে। কিন্তু রাতের অন্ধকারে সেই একই মানুষটা নিজের পাপের ভারে এতটাই জর্জরিত যে সে নিজেকে চাবুক মারে, উপোস করে শাস্তি দেয়। এই দ্বৈত জীবনটাই তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। ডিমসডেলের এই কথাগুলোর মধ্যেই কিন্তু উপন্যাসের মূল প্রশ্নটা লুকিয়ে আছে। আসল পাপ কোনটা? আবেগের বশে করা একটা ভুল, নাকি চিলিংওয়ার্থের মতো ঠান্ডা মাথায় হিসেব করে নেওয়া প্রতিশোধ, যা একটা মানুষের আত্মাকেই নষ্ট করে দেয়? ডিমসডেলের কাছে পরেরটাই ছিল সবচেয়ে বড় পাপ। এবার গল্পটা তার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছি, আর কেন্দ্রবিন্দুতে সেই একই মঞ্চ, যেখানে একদিন হেস্টারকে একা অপমানিত হতে হয়েছিল। এবার সেই মঞ্চই হতে চলেছে সব গোপন কথা ফাঁস হওয়ার সাক্ষী। তো এই স্বীকারোক্তির দিকে গল্পটা এগোলো কিভাবে? ঘটনার শুরু এক মাঝরাতে, যখন ডিমসডেল লুকিয়ে সেই মঞ্চে গিয়ে দাঁড়ায়। এরপর জঙ্গলের মধ্যে হেস্টারের সাথে ইউরোপে পালানোর একটা ডেসপেরাদো বা মরিয়া পরিকল্পনা। আর সবশেষে নির্বাচনের দিনে তার বিবেকের চূড়ান্ত বিস্ফোরণ। জীবনের সেরা ভাষণটা দেওয়ার পরে যখন সবাই তার প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই দুর্বল শরীরে আর্থার ডিমসডেল হেঁটে যান সেই অপমানের মঞ্চের দিকে। তিনি হাত বাড়িয়ে ডাকেন হেস্টার আর তাদের মেয়ে পার্লকে। পুরো শহর যেন স্তব্ধ হয়ে যায়। ডিমসডেলের এই প্রকাশ্য স্বীকারোক্তি দেখে চিলিংওয়ার্থের মুখ থেকে বেরিয়ে আসে তার হারের কথা। তার প্রতিশোধের একমাত্র লক্ষ্য ডিমসডেলের আত্মা। সবার সামনে সত্যিটা বলে দিয়ে তার নাগালের বাইরে চলে গেল। চিলিংওয়ার্থের জীবনের উদ্দেশ্যটাই যেন শেষ হয়ে গেল। সবার সামনে নিজের জামা ছিঁড়ে ডিমসডেল তার বুকে খোদাই করা রক্তাক্ত অক্ষরটা দেখান। আর এই স্বীকারোক্তির মাধ্যমে পাপের বোঝা থেকে মুক্তি পেয়ে তিনি হেস্টারের কোলে মাথা রেখে মারা যান। আর তার শিকারের মৃত্যুর সাথে সাথে চিলিংওয়ার্থেরও বেঁচে থাকার সব কারণ ফুরিয়ে যায়। 1 বছরের মধ্যেই সেও মারা যায়। তো গল্পের এই নাটকীয় অংশ থেকে বেরিয়ে চলুন এবার ফোকাস করা যাক উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকের দিকে। এই যে লাল অক্ষরটা, যা দিয়ে গল্পের শুরু, সময়ের সাথে সাথে এর মানেটা কিভাবে বদলে গেল? দেখুন, শুরুতে এ মানে ছিল শুধু একটাই জিনিস, অ্যাডাল্ট্রেস বা ব্যভিচারিণী, লজ্জা আর পাপের চিহ্ন।
কিন্তু বছর গড়ানোর সাথে সাথে হেস্টারের ধৈর্য, তার সেলাইয়ের কাজ আর মানুষের জন্য নিঃস্বার্থ সেবা দেখে শহরবাসী তাকে এবল বা সক্ষম বলে ডাকতে শুরু করে। এমনকি রাতের আকাশে উল্কা দেখে কেউ কেউ তো ওটাকে এঞ্জেল বা দেবদূতের চিহ্ন বলেও ভাবতে শুরু করে। এভাবেই একটা লজ্জার প্রতীক ধীরে ধীরে সম্মানের প্রতীকে পরিণত হয়। এই মঞ্চ বা স্ক্যাফোল্ডটা আসলে উপন্যাসের নৈতিক কেন্দ্রবিন্দু। এখানেই হেস্টারের প্রকাশ্য লজ্জা হয়েছিল, আবার এখানেই ডিমস্টেলের গোপন যন্ত্রণার শেষ হয় তার স্বীকারোক্তি আর মুক্তির মাধ্যমে। মানে এটা একই সাথে লজ্জা আর মুক্তিরও জায়গা। আর হেস্টারের মেয়ে পার্ল, সে যেন ওই স্কারলেট লেটারটারই একটা জীবন্ত মানবিক রূপ। তার জন্ম হয়েছে পাপের ফল হিসেবে, কিন্তু সেই আবার হেস্টারের বেঁচে থাকার একমাত্র কারণ। ডিমস্টেলের স্বীকারোক্তির পরেই কিন্তু পার্ল প্রথমবার সমাজের সাথে স্বাভাবিকভাবে মিশতে পারে, যেন তার মানবিক সত্তাটা পূর্ণতা পায়। আচ্ছা, প্রায় ২০০ বছর পরেও কেন এই উপন্যাসের ভাবনাগুলো, যেমন পাপ, পরিচয়, সামাজিক বিচার, আমাদের কাছে এত প্রাসঙ্গিক মনে হয়? কেন হেস্টারের লড়াইটা আজও আমাদের এত ভাবায়? এই উপন্যাসটা আসলে কয়েকটা খুব বড় বড় প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করে, যেমন পাপ আর তা থেকে মুক্তির আসল মানে কি, সত্যিকারের মন্দ জিনিসটা কি, আবেগের বশে করা একটা ভুল নাকি ঠান্ডা মাথার প্রতিশোধ। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, সমাজ যে পরিচয় আমাদের ওপর চাপিয়ে দেয়, তার বিরুদ্ধে একজন মানুষ কিভাবে নিজের সত্তাটা টিকিয়ে রাখে। কিন্তু গল্পের শেষে একটা অসাধারণ ব্যাপার ঘটে। অনেক বছর পর হেস্টার নিজের ইচ্ছায় বস্টনে ফিরে আসে এবং আবার সেই লাল অক্ষরটা পড়তে শুরু করে। তবে এবার আর এটা লজ্জার চিহ্ন নয়, বরং এটা হয়ে উঠেছে তার জ্ঞান, অভিজ্ঞতা আর সহানুভূতির এক শক্তিশালী প্রতীক। সে যেন লজ্জার প্রতীকটাকে নিজের পরিচয়ের একটা অংশে পরিণত করেছে। উপন্যাসটা শেষ হয় লেখকের একটা খুব শক্তিশালী বার্তা দিয়ে। নিজের সত্যিটা লুকিয়ে বেঁচে থাকার যন্ত্রণা আসলে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আসল মুক্তি তো লুকিয়ে আছে নিজের পরিচয়কে সততার সাথে গ্রহণ করার মধ্যেই। এই বিশ্লেষণটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে আমরা সবাই নিজেদের একটা নিখুঁত পরিচয় তুলে ধরতে চাই, সেখানে হেস্টারের গল্প আমাদের কি শেখায়? যখন কোনো ব্যক্তিগত সত্যি জনসম্মুখে একটি প্রতীকে পরিণত হয়, তখন তার ফলাফল কি হতে পারে? একটু ভেবে দেখবেন।